রাজনৈতিকভাবে যাদেরকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে তাদের সাথে আসলে বসতে হবে, সমঝোতা করতে হবে, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে হবে। এছাড়া এইটা সমস্যার সমাধান হবে না, বরং বাড়তে থাকবে ডে বাই ডে। মানে সরকার যে কঠোরতার নীতি অবলম্বন করে মারপিট করে অতীতে যে সফলতা লাভ করেছে, এই সময়টাতে এটা হবে না। এই সময়টাতে এটা তার জন্য বুমেরাং হয়ে গেছে। চলমান পরিস্থিতির সমাধান কিভাবে হতে পারে? এখানে চলমান পরিস্থিতির সমাধান এখন আমার দৃষ্টিতে প্রথমত সরকারকে সরল মনে সরি বলতে হবে, কাজের জন্য সরল মনে সরি বলতে হবে। এখনই পর্যন্ত কিন্তু সরকারের যে পদত্যাগ বা অন্য যে বিষয়গুলো, ওরকম জোরালো দাবি কেউ কিন্তু এখনই পর্যন্ত মানে 1 নম্বর করছে না। তো প্রথম কোটার দাবিটা যেটা করছিল এটা এখন সরকার মেনে নিয়েছে, কিন্তু কোটার এই দাবি মানতে গিয়ে যে প্রাণগুলো ঝরে পড়ছে, এগুলো অনেকগুলো পেইন তৈরি করেছে। এই পেইনগুলো সমাধান করতে হবে। এখন যেটা মাননীয় প্রধানমন্ত্রী যাচ্ছেন কথা বলছেন, এতে আসলে সমস্যাটা সমাধান হচ্ছে না। তাদেরকে নতুন পদ্ধতি খুঁজে বের করতে হবে জনরোষ দূর করার জন্য। এবং এটাকে রাজনৈতিক রংচং মাখিয়ে যেভাবে মানে ধরপাকড় হচ্ছে, গ্রেপ্তার হচ্ছে, জামাতকে ব্যান্ড করতে হচ্ছে, বিএনপিকে ধরা হচ্ছে, তো এতে আসলে মূল সমস্যাটা ঢাকার চেষ্টা করা হচ্ছে হয়তো, কিন্তু এতে সমস্যা তো ঢাকবে না, বরং সমস্যা আরও বাড়বে। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে একটা অনেস্ট যে অ্যাটিটিউড, সৎ অ্যাটিটিউড হয়ে রাজনৈতিকভাবে যাদেরকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে তাদের সাথে আসলে বসতে হবে, সমঝোতা করতে হবে, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে হবে। এছাড়া এইটা সমস্যার সমাধান হবে না, বরং বাড়তে থাকবে ডে বাই ডে। মানে সরকার যে কঠোরতার নীতি অবলম্বন করে মারপিট করে অতীতে যে সফলতা লাভ করেছে, এই সময়টাতে এটা হবে না। এই সময়টাতে এটা তার জন্য বুমেরাং হয়ে গেছে। বোঝার চেষ্টা 1971 সনে পাকিস্তানের মূল সমস্যা ছিল তারা বাঙালিদেরকে মনে করতো ভেত বাঙালি, তারা ভাত খায়, মনে করতো তারা ভীরু, কাপুরুষ, দরিদ্র, গরিব, মাথায় বুদ্ধি নেই, এরা কখনো যুদ্ধ করতে জানে না। আমাদের মধ্যে বালুচ আছে, খুব যোদ্ধা জাতি, বালুচ, বেলুচিস্তান যে ওদের মধ্যে, সেই বালুচ জাতি আছে। আমাদের মধ্যে পাঠান আছে, আমরা পাঠান বংশধর। তো আমাদের মধ্যে অনেকগুলো যোদ্ধা জাতি আছে। উই আর দ্য সুপ্রিয়ার মিলিটারি পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড, 7th লার্জেস্ট মিলিটারি পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। এই অহমিকার কারণে কিন্তু মুক্তিযুদ্ধটা অনিবার্য হয়ে পড়েছিল। বাংলাদেশে যখন এই যে ছেলেরা করলো, তারা আমরা কিন্তু অনেক দিন যাবত আমাদের সমাজে ছেলে মেয়েদেরকে নিয়ে খুব তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্ছিল। এরা ঘুমায়, সারাদিন ফেসবুক করে, সাহস নেই, সবাই হাইব্রিড মুরগি, সবাই ফার্মের মুরগি, এদের দ্বারা কী হবে, এরা বিদেশে চলে যেতে চায়। কিন্তু এইবার এই আন্দোলনের মাঠে তারা 52-র যে স্পিরিট, 69-এর যে স্পিরিট, 62-র যে স্পিরিট, বা এরশাদ বিরোধী আন্দোলনের যে ছাত্র সমাজের স্পিরিট, সবগুলো অতিক্রম করে এত দীর্ঘ সময় ধরে আসলে কোনো ছাত্র আন্দোলন বাংলাদেশে টিকে থাকেনি। দে আর দ্য ফার্স্ট ইন দ্য হিস্ট্রি। বাংলাদেশের ইতিহাসে যতদিন যাবত তারা লড়াই সংগ্রাম করে যেভাবে টিকে আছে, এতদিন আসলে কেউ লড়াই সংগ্রাম করে কন্টিনিউয়াস ছাত্র আন্দোলন বাংলাদেশে হয়নি। তো যার জন্য সরকার এটা মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছে, এবং এখনও পর্যন্ত সরকার এই স্পিরিটটাকে মূল্যায়ন করতে পারেনি যে তাদের মধ্যে মৃত্যু ভয় কেটে গেছে, সাহস ভর করে বসেছে, প্রচণ্ড সাহস ভর করে বসেছে, এবং তাদের যে কর্মকাণ্ডের সঙ্গে সাহিত্য যোগ হয়ে গেছে। এখন তারা গান গায়, কবিতা রচনা করে, নাচে, ছবি আঁকে। তো এই জিনিসগুলো যখন কোনো একটা আন্দোলনের সঙ্গে সাহিত্য হয়ে যায়, কোনো একটা রাজনৈতিক পলিসির সঙ্গে যখন লিটারেচার এসে যায়, তখন একটা অমরত্ব লাভ করে। যেমন দেখা গেল কারবালা নিয়ে যে ঘটনাগুলো হচ্ছে, বা আল্লাহ রসুলের যে জামানাতে যে সকল যুদ্ধ হয়েছে, প্রায় সবগুলো নিয়ে যে সাহিত্য রচনা হওয়ার কারণে যারা এর বিরুদ্ধে যারা লোক, কিয়ামত পর্যন্ত তারা কিন্তু পরাজিত হতে থাকবে। আপনি এখন কোনো অবস্থাতে এজিদের পক্ষে একটা শব্দ করতে পারবেন না। মানে ঘটনা ঘটছে ইরাকের কারবালার ময়দানে, তাও আজ থেকে প্রায় 1300 বছর আগে। কিন্তু বাংলার কোনো এলাকাতে গিয়ে এজিদের পক্ষে এখন একটা কথা বলেন, আপনাকে অপদস্থ হয়ে আসতে হবে সেখান থেকে। তো এইরকম মানে সাহিত্য শক্তিশালী। আপনি মহাভারতের যুদ্ধ হয়েছে 5000 বছর আগে, তো সেখানে একই চাচাতো ভাই নিজেদের পরিবারের মধ্যে, মানে এবং কারবালাতেও তারা চাচাতো ভাই, ইমাম হোসেন এবং তারা যারা নিকটাত্মীয়। তো মহাভারতের যুদ্ধে পাণ্ডব এবং কৌরব, তাদের মধ্যে যে যুদ্ধ, চাচাতো ভাইদের মধ্যে যুদ্ধ, আপন চাচাতো ভাইদের মধ্যে যুদ্ধ, এমনকি আপন ভাইদের মধ্যে যুদ্ধ। তো সেই যুদ্ধে সাহিত্য রচনা হয়ে গেছে,
হওয়ার পরে এক পক্ষ সত্যের পক্ষে পাণ্ডবরা, হ্যাঁ, আর কৌরব যারা আছে কৌরব বংশ, হ্যাঁ, তো তারা হয়ে গেল ভিলেন। এখন ওদের যত নামগুলো আছে সেই নামগুলো যেমন দেখা গেল যে শকুনি, তাদের প্রধানমন্ত্রীর নাম শকুনি। এখন 5000 বছর আগে একজন প্রধানমন্ত্রীর নাম শকুনি। সেই শকুন শব্দটি পাখির সাথে হয়ে এখনো পর্যন্ত সমাজে একটা অভিশাপ। এইভাবে দেখেন মহাভারতের মধ্যে অন্তত পক্ষে যেমন ধর্মপুত্র যুধিষ্ঠির, মানে কোনো ন্যায় কথা বলতে গেলেই যুধিষ্ঠিরের নাম চলে আসছে, ধর্মপুত্র যুধিষ্ঠির। এরপরে তাদের যে যিনি একজন যুবরাজ মন্ত্রী, যিনি সেনাপতি, তার নাম দুঃশাসন। দেখুন ওই যে দুঃশাসন 5000 বছর আগের একটা নাম দুঃশাসন বাংলা ভাষায় কিভাবে বিবর্তিত হয়ে গেছে, এটা হলো সাহিত্যের মানে শক্তি। তো তদ্রূপ এখন এই যে আন্দোলনটা, এই আন্দোলনটা মানুষের মনোমস্তিষ্কে সাহিত্যে চলে গেছে, কল্পনার রং লেগেছে, গলার সুর লেগেছে, ফলে এটা কিয়ামত পর্যন্ত অনুরণিত হতে থাকবে, এর বাইরে যাওয়া যাবে না। কোটা সংস্কার আন্দোলনের শেষ পরিণতি কি হবে? না, কোটা সংস্কার আন্দোলন তো সফল। এখন আন্দোলনের প্রথম পার্ট একদম 100% নয়, তারা চেয়েছিল 100% হয়ে গেছে 5 গুণ তারা সফল হয়েছে। এখন দ্বিতীয় তাদের সফলতা হলো এই আন্দোলনের যে ক্ষয়ক্ষতি ব্যাপারে তারা যে আন্দোলন করছে এখন, তারা তো এই আন্দোলনে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের ক্ষতিপূরণ চাচ্ছেন, যারা এই অপরাধের সাথে জড়িত তাদের চাচ্ছেন, এবং এটা না নিয়ে তারা ঘরে ফিরবেন না, এবং এটা করতে হবে। যারাই আসুক এই সরকারকে করতে হবে, ভবিষ্যতে আসুক না কেন, এমনকি 10 বছর পরে যদি নতুন কোনো সরকার আসে তাদেরকেও এই কোটা আন্দোলনের এটা চলমান থাকবে, এই আন্দোলন শেষ হবে না। মোদি যেহেতু আওয়ামী লীগের পক্ষ নিয়েছেন, তাহলে রাহুল কেন শিক্ষার্থীদের পক্ষে কথা বলছেন না? ইতিমধ্যে মমতা বলেছেন, এ বিষয়ে আপনার কোনো কূটনৈতিক তৎপরতা আছে কি? না, আমার কূটনৈতিক মানে আমাদের বাংলাদেশের মধ্যেই আপনি আমাকে কি কখনো কোনো দূতাবাসের অনুষ্ঠানে দেখেছেন? কোনো দূতাবাস রাষ্ট্রদূতের অনুষ্ঠানে আমি যাইনি, আমাকে কেউ দাওয়াতও করেনি, আমিও একটা দাওয়াত পাওয়ার জন্য আজ পর্যন্ত জীবনে কখনো চেষ্টা করিনি। তো যেখানে কূটনৈতিক পাড়ার কারোর সঙ্গে আমার পরিচয়ই নেই, আমি কোনো দূতাবাসের একজন পিয়নকেও চিনি না, তো সেখানে আমার তৎপরতা থাকবে কোত্থেকে? এক। 2 নম্বর হলো যেখানে বাংলাদেশের মতো প্রায় 35টা, এখন বাংলাদেশের যে আয়তন ধরেন 55,500 বর্গ কিলোমিটার বা আনুমানিক 60,000 বর্গ কিলোমিটার, তো বাংলাদেশের মতো অ্যাটলিস্ট 30টি দেশের সমান ভারতবর্ষ। তো সেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী রাহুল গান্ধী বা এখন বিরোধী দলের নেতা, তাদের লেভেল এত ঊর্ধ্বে, তাদের চিন্তা চেতনা কর্মপরিধি, ফলে তারা কি করবেন বা না করবেন, আমার এই অবস্থান থেকে ওইদিকে তাকানোটা এটা পাপের কাজ, গুনার কাজ। ফলে মোদী সাহেব কি করবেন এটা আই শুড নট ইভেন ইমাজিন, আমার চিন্তাই করা উচিত না। তারপরে মমতা ব্যানার্জি ইভেন সেখানে যেতে ইভেন মমতা ব্যানার্জির রাজনৈতিক যে ম্যাচুরিটি বা তার যে অভিজ্ঞতা, ওই পর্যায়ে আমাকে যেতে হইলে নতুন করে আবার জন্ম নিতে হবে। আমার এই জন্মে আমার বাকি যদি আমি আরও 50 বছরও বাঁচি, আমার পক্ষে একজন মমতা ব্যানার্জি হওয়া সম্ভব নয়। গল্প ছাড়লে তো লাভ হবে না। যেখানে আমার পরিচয় এখন একজন ইউটিউবার, আমি একজন সংসদ সদস্য ছিলাম, সেখান থেকে আমি একজন ইউটিউবার হয়ে গেছি। সেখানে মমতা ব্যানার্জি কি বললেন বা না বললেন সেগুলো নিয়ে বলার মতো স্পর্ধা আমার এখন তৈরি হয়নি। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। changetv.press আগামী 1 জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী। আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি changetv.press মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। 1 জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠানের জন্য সবাইকে অভিনন্দন। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই, চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে
তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে এই আশাবাদ ব্যক্ত করি। আমি শুনে খুবই খুশি হয়েছি। চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে। তাছাড়াও দেশের অর্থনীতি, রাজনীতি বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে। আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে।